এখন যে মুহূর্তে আমি আপনাদের সাথে কথা বলছি আমার প্রায় ৬৬,৮০০ লোক এখন মাঠে কাজ করছে। আমাদের আপনারা জানেন ৬৬,৮০০ লোক এখন মাঠে কাজ করছে, ভোটার রেজিস্ট্রেশন পারপাজে বাড়ি বাড়ি গিয়ে কাজ করছে সারা দেশে। আপনারা একবার ভাবুন, ৬৬,৮০০ লোককে মোবিলাইজ করা, তাদেরকে ট্রেন করে বাড়ি বাড়ি পাঠানো। আমরা ট্রেনও করেছি এদেরকে, ট্রেনিং অফ ট্রেনার্স করে আগে, তারপরে তাদেরকে ট্রেনও করেছি, করে মোবিলাইজ করা। হোয়াট এ ডিফিকাল্ট জব ইট ইজ। সে কাজটা আমরা ইনশাআল্লাহ করতে পেরেছি। আমরা যখন সিদ্ধান্ত নিই, আমরা প্রাথমিকভাবে চিন্তা করেছিলাম যে আমরা মার্চ মাস থেকে কাজটা শুরু করব, কারণ আমাদের কিছু চ্যালেঞ্জ ছিল, লজিস্টিক চ্যালেঞ্জ, লজিস্টিক্সের অভাব। মাঠে পর্যাপ্ত ল্যাপটপ ছিল না, ক্যামেরা ছিল না, স্ক্যানার ছিল না। এই জন্য কিভাবে কাজটা করবো এটা দুশ্চিন্তায় ছিলাম। তো যা হোক, ইউএনডিপি এগিয়ে এসছে, যে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে। তারা প্রায় ১৩০০ না ১৩৫০ দিয়ে দিয়েছে। তারপরে স্ক্যানার দিবে, ক্যামেরা দিবে বোধহয় ১,০০০, তারপরে স্ক্যানার দিবে, তারপর আমাদের ওই যে কালি টালি এগুলো সব যা যা লাগে তারা দিবে। নট অনলি দ্যাট, আমরা তাদেরকে রিকোয়েস্ট করেছি যে বুটের যে যাত্রা, এটা তো একটা লম্বা সময়, অ্যালং দ্য ওয়ে আমাদের অনেক সাপোর্ট হয়তো লাগতে পারে, বুটের জন্য অনেক কিছু প্রকিউর করতে হয়। তো তাদেরকে অনুরোধ করেছি, তোমরা আমাদের ভোটের পারপাজে যদি কিছু লাগে তোমাদের কাছ থেকে চাইবে, তোমরা কি সাহায্য করবা, বলে উইল কনসিডার। আমি বাংলাদেশ সরকারের অর্থ সাশ্রয় করতে চাই, অর্থ সাশ্রয় করে কাজটাও হোক, বাংলাদেশ সরকারের অর্থ সাশ্রয় হোক, এটা একটা আমার ইচ্ছা। ইউএনডিপিকে মোটামুটি রাজি করিয়েছি, তারা আমাদেরকে আরো সাহায্য দিবে। সুতরাং এরা 67,000 হাত ব্যাগ দিয়ে দিয়েছে, অলরেডি ডেলিভার্ড। আমাদের যে যারা বাড়ি বাড়ি যাচ্ছে, তারা যে কাগজপত্র ক্যারি করার জন্য জুট ব্যাগ 67,000 অলরেডি হ্যান্ডেড ওভার টু আস বাই ইউএনডিপি। সুতরাং ইউএনডিপিকে আমরা পাশে পেয়েছি, এটা আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার, তাদেরকে আমি ধন্যবাদ দেই। এখন দেখেন, ইলেকশন ইটসেলফ ইজ এ কস্টলি অ্যাফেয়ার এন্ড অলসো এ টাইম কনজিউমিং অ্যাফেয়ার। ইলেকশনটা খুব একটা কুইক ফিক্স করা যায় না, কারণ বিশেষত যে পরিস্থিতিতে আমরা দায়িত্বটা নিয়েছি, অথবা আমাদের আমাদের কাঁধে দায়িত্বটা এসে পড়েছে, যে সময়ে ভেরি ক্রুশিয়াল টাইম, সবকিছু কিন্তু রেডি নাই। আমাদের জন্য মাঠটা রেডি নাই। একটা মুভমেন্টের পরে আমরা দায়িত্ব পেয়েছি, তো ক্রুশিয়াল টাইমে, এবং 15টা সংস্কার কমিশন কাজ করছে এখন যার জন্য আমরা রুলস অব দি গেম কি হবে এটা আমরা ফিক্স করতে পারি নাই এখন। কারণ একটা খেলা খেলতে গেলে আপনাকে তো রুলস অব দি গেমস ফিক্স করতে হয়। রুলস অব দি গেম যদি থাকে, খেলার নিয়ম কানুন যদি আগের থেকে ফিক্স করা থাকে, আপনি কমফোর্টেবলি খেলাটা পরিচালনা করতে পারেন। কিন্তু আমরা যে ইলেকশনটা করব, এই আইন কানুন বিধিবিধান কিন্তু এখনো চূড়ান্ত অবস্থায় নাই, কারণ রিফর্মস কমিশনের রিপোর্ট গুলো আসা শুরু করেছে। এখন এদের মধ্যে কতটুকু গ্রহণযোগ্য হয়, কতটুকু ইনকর্পোরেট করতে হবে, বিভিন্ন বিধিবিধানের মধ্যে ইনকর্পোরেট করতে হবে, এটা আমরা উই আর নট স্টিল শিওর অ্যাবাউট ইট। আমাদের ইলেকট্রাল রিফর্মস কমিশনের পুরো রিপোর্টটা কিন্তু আমরা পাই নাই। আমরা সারাংশ আপনাদের মতো যেটা পাবলিক ডোমেইনে পাওয়া যায় সেটুকু, তো আমাদের যা মতামত সেটুকুর ভিত্তিতে কিন্তু দিতে হচ্ছে। দেখেন, ইলেকশনের মধ্যে কতগুলো টাইম কনজিউমিং বিষয় আছে। নাম্বার ওয়ান ইজ দ্যাট ভোটার রেজিস্ট্রেশন, যেটা আমরা এখন আগের ভোটার লিস্ট নাই, এখন ভোটার রেজিস্ট্রেশন অনেক তথ্য নিয়ে করতে হয়। আগের দিনে হতো কি, নাম, বাবার নাম, ঠিকানা লিখে দিলে ভোটার লিস্ট হয়ে গেল। এখন তো নানাবিধ তথ্য নিতে হয় আমাদের। It may be called a voter registration, not just the preparation of the voter list. তাহলে এই কাজটা আমরা, টাইম কনজিউমিং হলেও এই কাজটা আমরা অলরেডি শুরু করে দিয়েছি, এবং আমরা টাইমটাকে এগিয়ে নিয়ে এসেছি যাতে করে আমরা উইদিন দ্য টাইম ফ্রেম যাতে কাজটা করতে পারি। আর একটা বড় কাজ হচ্ছে আমার ডিলিমিটেশন। কিন্তু ডিলিমিটেশনের জন্য আমরা প্রায় ১০০,০০০ আবেদন কিন্তু পেয়েছি, অভিযোগ পেয়েছি। তাদের যে কনস্টিটিউয়েন্সিগুলোকে ডিস্টার্ব করা হয়েছে 2008-এ বিশেষত, তারপর দিকেও হয়েছে, কিন্তু আমরা স্টাক হয়ে আছি। কি জন্য? আমরা এগুলো ডিসপোজাল দিতে পারছি না। ওনারা নট অনলি
ডিস্টর্টিং দি ডিলিমিটেশন, কিন্তু আইনের মধ্যে এমনভাবে বাধা সৃষ্টি করা হয়েছে যাতে আমরা এটা ফিক্স করতে না পারি। 2021 সালে আইনের মধ্যে একটা সংশোধনী আনা হয়েছে যাতে করে আমরা চাইলে কিন্তু ওই অভিযোগগুলো অ্যাড্রেস করতে পারতেছি না। এই আইনটা সংশোধন করতে হবে, ওইটুকু সংশোধন করতে হবে, আদারওয়াইজ ডিলিমিটেশনটা আমরা আটকে যাচ্ছি, মানুষের অভিযোগগুলো অ্যাড্রেস করতে আটকে যাচ্ছি। দেন পার্টি রেজিস্ট্রেশন, অ্যানাদার টাইম কনজিউমিং প্রসেস। ওরা যখন বলবে যে আমার 50টা অফিস আছে বিভিন্ন জায়গায়, আমার লোক পাঠাইয়া ভেরিফাই করতে হবে, অনেক কিছু যাচাই বাছাই করতে হয়। পার্টি রেজিস্ট্রেশন ইজ অলসো ভেরি লেংদি প্রসেস। তারপর প্রকিউরমেন্ট যেটা আছে, প্রকিউরমেন্ট ভোটের জন্য অনেক কিছু প্রকিউর করা লাগে। এই যে আমাদের কিন্তু ইচ্ছা করলে রাতারাতি কিনতে পারি না, কারণ প্রকিউরমেন্ট ল আছে বাংলাদেশে। ওখানে প্রকিউরমেন্ট লতে প্রেসক্রাইব করা আছে, আপনি টেন্ডার দিবেন, কতদিন পরে খুলবেন, 28 দিন, মূল্যায়নের জন্য এতদিন, ওয়ার্ক অর্ডারের জন্য এতদিন, একদম টাইম ফিক্স করে দেওয়া আছে, আইনের মধ্যে দেওয়া আছে। ওটা আমি ইচ্ছা করলে কিন্তু টুইস্ট করতে পারবো না, কমাইতে পারবো না। সুতরাং এই প্রকিউরমেন্ট ইটসেলফ ইজ এ লেংদি প্রসেস। তো আমরা চেয়েছিলাম ভোটার রেজিস্ট্রেশনের পাশাপাশি সাইমালটেনিয়াসলি এই কাজগুলো এগিয়ে নিতে, কিন্তু ওই আইনি জটিলতার কারণে, এই আইনের বাধার কারণে আমরা কিন্তু সাইমালটেনিয়াসলি কাজগুলো করতে পারতেছি না। পার্টিকুলারলি ডিলিমিটেশন, রেজিস্ট্রেশন অফ পার্টিস, এই কাজগুলো আমাদের আটকে আছে। আমরা যেটা পাশাপাশি করতে চেয়েছিলাম এটা করতে পারতেছি না। এখন কামিং টু দি রিকমেন্ডেশনস অফ দি রিফর্মস কমিশন, আমরা ওই যেটা ব্রিফ দেখেছি, যেটা পাবলিক ডোমেইনে অ্যাভেলেবল, যেটা দেখেছি ওটার ভিত্তিতে আমাদের একটু মতামত দিতে হয়। তা আমি আগেও বলেছি যে আমাদের যারা রিফর্মস কমিশনের মেম্বার ছিলেন তারা অত্যন্ত বিজ্ঞ লোক, অভিজ্ঞ লোক। আমাদের বদরুল আলম মজুমদার সাহেবের নেতৃত্বে এটা রিফর্মস কমিশনটা ফর্ম করা হয়েছে, অত্যন্ত অভিজ্ঞ লোক উনি। ওনার অন্যান্য সদস্যরাও যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন। তো সুতরাং ওনারা অনেক সুপারিশ দিয়েছেন। তো সব সুপারিশ খারাপ বা সব সুপারিশ ভালো, এটা আমাদের কাছে গ্রহণযোগ্য এটা বলতে পারছি না। কারণ ওই যে আমি ওই দিন কোন একটা চ্যানেলে জানি বলতেছিলাম যে যিনি জুতা পায়ে দেন উনি জানেন প্যারেকটা কোথায় খোঁজাচ্ছে। দি ওয়ারার নোজ হোয়ার দি শু পিঞ্চেস। কারণ জুতা পায়ে না দিলে বুঝতে পারবেন না যে আসলে ব্যথাটা কোথায় লাগতেছে। এমনি তো জুতা দেখতে কত সুন্দর, জুতা পরলে আপনি বুঝবেন যে এটা কোথায় সমস্যাটা, আপনার পা কোথায় কেটে যাচ্ছে, ফুসকা পড়তেছে কোথায়। তো আমরা যারা ভিতরে আছি, সুপারিশ তো অনেক দেওয়া যায়, যিনি বাস্তবায়ন করেন তিনি জানেন যে হোয়েদার ইট ইজ রিয়েলি প্র্যাকটিকেবল, হোয়েদার ইট ইজ রিয়েলি ইমপ্লিমেন্টেবল অন্য। তো আমরা সেই দৃষ্টিকোণ থেকে আমরা রিভিউ করে দেখেছি, আমরা এই যে সারমর্মগুলা রিভিউ করে দেখেছি। দেখেন আমাদের নির্বাচন কমিশনের ম্যান্ডেটটা কি, কনস্টিটিউশনাল ম্যান্ডেটটা কি। নাম্বার 1 হচ্ছে যে আমরা প্রেসিডেন্সিয়াল ইলেকশনটা করি। 2 নম্বর ম্যান্ডেট হচ্ছে যে আমরা পার্লামেন্টারি ইলেকশনটা করি। 3 নম্বর ম্যান্ডেট হচ্ছে আমরা ভোটার রেজিস্ট্রেশনটা, ভোটার লিস্টটা আমরা করি। 4 নম্বর হচ্ছে যে ডিলিমিটেশন এক্সারসাইজটা আমরা করি। অথবা অন্য কোনো আইনের দ্বারা যদি কোনো দায়িত্ব আসে, যেমন লোকাল গভর্নমেন্টের ইলেকশন, এটা কিন্তু কনস্টিটিউশন আমাদেরকে দেওয়া নেই। ওটা লোকাল গভর্নমেন্ট ইলেকশন, লোকাল গভর্নমেন্টের আইনে বলা আছে, তারা আমাদেরকে রিকোয়েস্ট করে, তারপর আমরা ইলেকশনটা করি এই লোকাল গভর্নমেন্ট। কিন্তু আমাদের কনস্টিটিউশনে বলা নেই যে লোকাল গভর্নমেন্ট ইলেকশন আমাদেরই করতে হবে। কারণ আমাদের 4টা বড় ম্যান্ডেট অ্যাকচুয়ালি। তাহলে ওই 4টা বড় ম্যান্ডেটের মধ্যে প্রেসিডেন্সিয়াল ইলেকশন এবং পার্লামেন্টারি ইলেকশন, এই 2টা বাদ দিয়া ডিলিমিটেশন অ্যান্ড দি ভোটার রেজিস্ট্রেশন, এই 2টার মধ্যেই সুপারিশ দিয়েছে ওনারা আমাদের কাছ থেকে আস্তে আস্তে সরিয়ে নেওয়ার জন্য। এখন ডিলিমিটেশন বাদ দিলে যেটা হবে, আমাদের কাছ থেকে নিয়ে গেলে যেটা হবে, অথবা যদি এমন কোনো শর্ত দেওয়া হয় যাতে আমরা ফিক্স করতে না পারি, যারা অভিযোগগুলো দিয়েছে তাদের এই আবেদনগুলো যাতে বিবেচনার সময় যদি বাধা সৃষ্টি হয় আবার নতুন করে, তাহলে কিন্তু বিশাল একটা সমস্যা দেখা দিবে। ডিলিমিটেশনটা ওনারা সাজেস্ট করেছেন যে, আমি জানি না ওনারা বিস্তারিত জানি না, ওনারা একটা নাকি একটা আইন করবেন বলেছেন, ওখানে একটা আইন একটা করবেন, একটা স্বাধীন কর্তৃপক্ষ। তারপরে ফাইনালি ওনারা বলছেন যে এটা একটা স্বাধীন কর্তৃপক্ষ। ইলেকশন কমিশন ইটসেলফ ইজ স্বাধীন, আমরাই তো স্বাধীন। আমাদের চাইতে স্বাধীনতার মধ্যে আরেকটা স্বাধীন দিলে তার আরেকটা মুশকিল। ডিলিমিটেশন আমার কনস্টিটিউশনাল ম্যান্ডেট, এটার উপর আমার নিয়ন্ত্রণ থাকতে হবে। এখন আমি যদি বলি যে এই ডিলিমিটেশনটা করে দেন, স্বাধীন একটা প্রতিষ্ঠানকে যদি বলি, উনি ওনার মতো টাইম দেবেন, ইলেকশনের ডেটই পার হয়ে যাবে যে ডিলিমিটেশন করতে করতে করতে।
বিকজ উনি তো আমার নিয়ন্ত্রণে থাকবেন না, উনি তো স্বাধীন, ওই কর্তৃপক্ষ স্বাধীন। সুতরাং টাইমলি কমপ্লিট করা এবং প্রপারলি কমপ্লিট করা যেটা কনস্টিটিউশনাল ম্যান্ডেট, এটা অন্য কোনো কর্তৃপক্ষকে দেওয়াটা আমরা যুক্তিযুক্ত মনে করি না। যে ভোটার এনআইডি কার্ড, ভোটার রেজিস্ট্রেশন যেটা, তো ওনারা বলছেন যে এটা পরবর্তী পর্যায়ে একটা আলাদা আবার স্বাধীন একটা অধিদপ্তর একটার কাছে হ্যান্ড ওভার করার কথা ওনারা সাজেস্ট করছেন। তো আমি ভোটার লিস্ট করব, ভোটার তৈরি করব, আর অন্য এক কর্তৃপক্ষ এটা দায়িত্বে থাকবে, তাহলে আমাকে নিয়ন্ত্রণ থাকবে। এখন আমি দেখেন এই যে মার্চ মাসে শুরু করার কথা, আমরা জানুয়ারি 20 তারিখে শুরু করে দিয়েছি, 66,000 লোককে মোবিলাইজ করেছি এবং আমরা বলেছি যে এর মধ্যে 3 তারিখের মধ্যে তোমরা বাড়ি বাড়ি গিয়ে কাজটা শেষ করতে হবে। আমরা বাই এপ্রিল মে মোটামুটি কাজটা শেষ করার চেষ্টা করছি। ইউএনডিপি কে বলে তাদের থেকে লজিস্টিক সাপোর্ট নিচ্ছি। আমি আরেকটা কর্তৃপক্ষকে দিলে তা আমাকে নিয়ন্ত্রণ থাকবে তার উপরে? ইটস ইম্পসিবল। আমার কনস্টিটিউশন এই যে আমার যে ভোটার রেজিস্ট্রেশন অন্যের কাছে দিয়ে দেওয়া অথবা যে ডিলিমিটেশন অন্যের কাছে দেওয়া, এটা আমার নির্বাচন কমিশনের যে ম্যান্ডেট, কনস্টিটিউশনাল ম্যান্ডেট সম্পূর্ণ বিরুদ্ধে, স্পিরিটের বিরুদ্ধে। সুতরাং আমরা এটার আমাদের জন্য এটা এক ধরনের সুপারিশ গ্রহণযোগ্য না। এটা পরবর্তীতে তারা যদি সিদ্ধান্ত নেয়, পলিটিক্যালি নেয়, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট যদি করতে চায়, সেটা ভিন্ন প্রসঙ্গ। কিন্তু বর্তমান যে বিদ্যমান যে কনস্টিটিউশন সেটার অধীনে এবং ইলেকশন কমিশনের যে ম্যান্ডেট সেটা যদি থাকে আছে তো, সুতরাং আমি মনে করি যে এটা গ্রহণযোগ্য না। ওনারা আরেকটা সাজেস্ট করেছেন, দেখেন যে ইলেকশন কমিশনের যদি ব্যর্থ হয়ে যায়, শপথ ভঙ্গ হয়, পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি তদন্ত করে 10 ইয়ারের পরে, আমি যখন 5 বছর পরে থাকবো না, তখন আমার পিছনে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির লোকজন তদন্ত করে প্রেসিডেন্টের কাছে সুপারিশ দিবে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। দেখেন, যখন আপনি থাকবেন না সরকারি চাকরিতে, তখন তো দেশের বিভিন্ন আইন আছে তো। আমার কেউ তো আইনের ঊর্ধ্বে না। আমি কেন XYZ প্রত্যেকটা নাগরিক কেউ আইনের ঊর্ধ্বে না। আমাদের বিভিন্ন অতীতে দেখা গেছে বিভিন্ন রাষ্ট্রপতি যারা ইমিউনিটি ভোগ করতেন চেয়ারে থাকার সময়, যখন চেয়ারে নাই তখন তো বিচার হয়েছে। তো অতীতে অনেক রাষ্ট্রপতিরও বিচার হয়েছে না, বিদ্যমান আইনে হয়েছে, নতুন আইন করা লাগে নাই তো। সুতরাং কেউ আইনের ঊর্ধ্বে নয়, আমরাও আইনের ঊর্ধ্বে নই। যখন আমরা থাকবো না, বিচার করার জন্য যথেষ্ট আইন আছে। পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটিকে যদি এই দায়িত্ব দেওয়া হয়, এখন ধরেন লোকাল গভর্নমেন্ট ইলেকশন আমাকে করতে হবে, যখন আমি করতে যাব ইউনিয়ন কাউন্সিল ইলেকশন বা পৌরসভার ইলেকশন, কোন একজন সংসদ সদস্য আমাকে, পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির সদস্য আমাকে রিকোয়েস্ট করলো যে আমার এই ভোটের সেন্টারটা ওই জায়গায় ওই স্কুলে নিয়ে আসেন, আমার বাড়ির পাশের স্কুলে নিয়ে আসেন। আমি মানলাম না। তো উনি তো বলেন যে আচ্ছা দাঁড়াও, 4 বছর যাক, পার হোক, তারপরে দেখা যাবে। এটা তো হবে। সুতরাং আমাদের স্বাধীনতা যেটা, এটা টোটালি খর্ব হবে, কম্প্রোমাইজড হয়ে যাবে যদি পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির কাছে যায়। আমরা স্বাধীনভাবে কাজ করতে পারবো না তো। এবং আমি আই ক্যান এশিওর ইউ, কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে যেমনভাবে পার্লামেন্টারি ইলেকশন হবে, কেয়ারটেকার গভর্নমেন্ট না থাকলেও লোকাল গভর্নমেন্টের ইলেকশনটা একটা ইকুয়ালি কোয়ালিটি ইলেকশন আমরা ডেলিভার করতে পারবো, যদি আমাদের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকে। অ্যাটলিস্ট আমি যদি থাকি, স্বাধীনতা যদি অক্ষুণ্ণ থাকে, লোকাল গভর্নমেন্ট ইলেকশন আমরা একইভাবে একটা অত্যন্ত সুন্দর ইলেকশন আমরা করতে পারবো, যদি আমরা স্বাধীনভাবে কাজ করতে পারি। কিন্তু পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির হেফাজতে দিয়ে দিলে এটি স্বাধীনতা খর্ব হবে। আওয়ার অ্যাবসলিউট ইন্ডিপেন্ডেন্স গ্রান্টেড বাই দ্য কনস্টিটিউশন উইল বি টোটালি কম্প্রোমাইজড। এটা আমাদের পক্ষে গ্রহণযোগ্য না। আরেকটা ওনার সুপারিশ দিয়েছেন, আমার এখানে ম্যান পাওয়ার কি হবে, বাজেট কি লাগবে, দায়িত্ব প্রস্তাবগুলো দিব পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির কাছে। দিস ইজ নট দি প্রপার ফোরাম। এটা তো কোনো অ্যাপ্রুভিং অথরিটি না, এরা ওভারসাইট বডি। মিনিস্ট্রি অফ ফাইন্যান্সকে বাদ দিয়ে কি আপনি বাজেট করতে পারবেন? ওনারা কি জানে বাজেটে কত টাকা আছে না আছে? পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির ম্যান্ডেট তো এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল এগুলো তো ওনারা করবেন না।
আর তাছাড়া ওই আবার সেই পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির উপরে আমাদেরকে নির্ভরশীল করে ফেলা হবে। সুতরাং যেটা আমরা চাই না, আমরা কোনো পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির উপর নির্ভরশীল হতে চাই না। আমাদের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার জন্য এই জিনিসটা বাদ দিতে হবে। আর একটা জিনিস দেখেন, নির্বাচন কমিশনের কিন্তু একটা ফুল ফ্লেজড সেক্রেটারিয়েট আছে, হেডেড বাই দি সিনিয়র সেক্রেটারি। অন্য মন্ত্রণালয়গুলো যেমন মন্ত্রণালয়, ইলেকশন কমিশনের অধীনে ঠিক অ্যাবসলিউটলি এরকম একটা উইথ ফুল অথরিটি একটা সেক্রেটারিয়েট আছে। এখন আমরা যদি 4জন কমিশনার এবং আমি বসে যদি সারাদিন ট্রান্সফার, পোস্টিং, প্রমোশন, তারপরে রিক্রুটমেন্ট এগুলো করব, নাকি পলিসি নিয়ে চিন্তা করব? ওনারা পরামর্শ দিচ্ছেন যে আমরা মিলিটারি এগুলা করব, আমরা এই কাজগুলো আমরা যৌথভাবে করব, তাহলে আমাদের তো আসল কাজে তো এফেক্টেড হবে। আমাদের যেখানে একটা ফুল সেক্রেটারি আছে, হেডেড বাই সিনিয়র সেক্রেটারি, অন্যান্য মন্ত্রণালয়ে রিক্রুটমেন্ট যেভাবে হয়, অন্যান্য মন্ত্রণালয়ে প্রমোশন যেভাবে হয়, সরকারের বিধিবিধান আছে তো। সুতরাং সেভাবে তো আমাদের সেক্রেটারিয়েটের মাধ্যমে, এই সেক্রেটারিয়েট ইজ আন্ডার মাই কন্ট্রোল। সুতরাং এখানে কোনো আমি মনে করি না, আমরা উই আর কোয়াইট কমফোর্টেবল উইথ দ্য এক্সিস্টিং সিস্টেম। এবং আমাদের যে বাজেট প্রপোজাল, তারপরে যে অর্গানাইজেশনাল স্ট্রাকচার যে সাবমিট করার যে প্রপোজাল, যেভাবে আমরা আছি, আমরা খুব কমফোর্টেবল আছি। এখানে আমার মনে হয় না যে কোনো প্রয়োজন আছে। আপনারা জেনে খুশি হবেন, এটা আমি আপনাদের সদয় দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমি এখানে দায়িত্ব নেওয়ার আগে পত্রপত্রিকায় দেখেছিলাম যে এখানে অনেক অনারারি নিয়ে অনেক ইরেগুলারিটিস হয়েছে। পত্রিকায় দেখেছে, নিউজ হয়েছিল যে খুব অপব্যবহার হয়েছে অনারারিয়াম নিয়ে। আমরা কমিশনার, আমাদের 4জন কমিশনার এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই ইলেকশন কমিশনের অধীনে যত মিটিং হবে, যত ট্রেনিং হবে, যত ওয়ার্কশপ হবে, যত সেমিনার হবে, এগুলো তো আমারই কাজের অংশ, আমারই দায়িত্বের অংশ। আমার লোকজনকে ট্রেনিং দেওয়া তো আমারই দায়িত্ব। এটা আবার আমার এক্সট্রা টাকা কিসের? আমি যখন একটু ট্রেনিং দেবো আমার লোকগুলাকে, এটা তো আমার দায়িত্বের মধ্যেই পড়ে। আমি যখন ফিল্ডে যাচ্ছি একটা সেমিনার অ্যাটেন্ড করতে, চিফ গেস্ট হিসাবে না হয়ে গেলাম আর কি, কিন্তু গেলাম, এটার জন্য কি আমার আলাদা পেমেন্ট লাগবে? সুতরাং আমরা উই হ্যাভ ডিসাইডেড যে আমরা 4জন ইলেকশন কমিশনার এবং আমরা এর জন্য কোন রকমের কোন অনারারিয়াম, ট্রেনিং এর জন্য, সেমিনারের জন্য, ওয়ার্কশপের জন্য কোন ধরনের অনারারিয়াম আমরা নিব না। আমার 4জন কমিশনারও নেবে না, আমিও নেব না। এটা সিদ্ধান্ত অলরেডি হয়ে গেছে। এটাও রিফর্মস কমিশনের সুপারিশ ছিল এটা রিভিউ করার জন্য। এটা বাস্তবায়ন করে ফেলেছি তো আমরা অলরেডি ডিসিশন নিয়ে নিছি। প্লাস আমাদের অফিসিয়ালসরা, যারা ট্রেনাররা, বা আমাদের যে প্রিসাইডিং অফিসার, পুলিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রিসাইডিং অফিসার, এদের বিরুদ্ধে ওনারা অভিযোগ করেছেন যে বেশি টাকা পয়সা নিয়ে গেছে, ম্যাজিস্ট্রেটরা অনেক টাকা পয়সা নিয়ে গেছে। আমরা একটা কমিটি করে দিয়েছি, হেডেড বাই দি এডিশনাল সেক্রেটারি, টু রিভিউ দিস অনারারিয়াম স্ট্রাকচার। এই যে এক্সট্রা পেমেন্ট যে দেয় ইলেকশনের সময়, এটা রিভিউ করার জন্য। এটা আমরা এই রিভিউ করার পরে ওদের একটা রিপোর্ট পেলে, দেন ইট উইল বি ইজি ফর আস টু টেক ডিসিশনস অন দ্যাট। এটাও একটা মোটামুটি রিফর্মস কমিশনের পরামর্শ, এটা আমরা বাস্তবায়ন করে ফেলেছি। তাহলে দুটো গেল, আমরা নিজেরা নিব না, এটা হয়ে গেল। তারপর কমিটি করে দিয়েছি রিভিউর জন্য। এটা কিন্তু সুপারিশ, তাদের সুপারিশ আমরা বাস্তবায়ন করেছি। আর সবচেয়ে বড় যেটা ওনাদের সুপারিশ ছিল যে ওই এনআইডিটা আমাদের এখানে নিয়ে আসা, হোম মিনিস্ট্রি থেকে এখানে নিয়ে আসা। একটা আইন হয়েছিল যে আপনারা জানেন, এনআইডি অ্যাক্ট 2023, এটা হোম মিনিস্ট্রির অধীনে নিয়ে যাওয়া হয়েছিল। আমাদের এখানকার অফিসিয়ালরা অনেক আন্দোলন সংগ্রাম করেছে, অনেক তদবির করেছে, অনেক দৌড়াদৌড়ি করেছে, এটা হয় নাই। ওনারা সুপারিশ দিয়েছিল, আল্লাহ রহমতে উই হ্যাভ বিন এবল টু গেট ইট স্ক্র্যাপড। এটা আমরা সক্ষম হয়েছি খুব দ্রুত এটা করাতে সক্ষম হয়েছি, বিকজ উই হ্যাড দ্য ফুল সাপোর্ট অফ দি অ্যাডভাইজারি কাউন্সিল অ্যান্ড দি গভর্নমেন্ট। আমাদের সরকার আমাদেরকে পূর্ণ সমর্থন দিয়েছে। ইভেন ইউ উইল বি সারপ্রাইজ টু নো, যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালান বর্তমানে টপ লেভেলের অ্যাডভাইজার, ওনারা এক বাক্যে বলেন যে না, এটা আপনাদের কাছে থাকা উচিত। অথচ দেখেন আগে যুদ্ধ করে ট্রেনে হিসড়ে নিয়ে গেছে, আর বর্তমানে বললো যে এটা আপনাদের কাছে থাকা উচিত, এটাই যুক্তিযুক্ত। সুতরাং উই হ্যাভ নো অবজেকশন টেকিং ইট away by the election, taking it back by the election commission. ওনারাও সহযোগিতা করেছেন।
আমরা উপদেষ্টা পরিষদকে ধন্যবাদ জানাই ওনাদের এই সহযোগিতার জন্য। যা হোক, সুতরাং বলতে গেলে 3টা সুপারিশ অলরেডি কিন্তু আমরা বাস্তবায়ন করেছি। তো অনেকগুলো ছোটখাটো আরো সুপারিশ আছে ওনাদের, আমরা তো বিস্তারিত পেলে তখন আমরা একটা আমাদের মতামত দিতে পারবো। বর্তমান যেটুকু আমরা সারাংশ ব্রিফ পেয়েছি সেটার ভিত্তিতে আমরা কিন্তু আমাদের মতামত জানাতে পারি, এর বাইরে না। তবে আমরা শুনেছি আমাদের যে ওনাদের ব্রিফের মধ্যে একটা বলা আছে যে ওনারা ওই যে একটা আইনের একটা খসড়া দিয়েছেন বলে বলছেন বোধহয়, এটা বোধহয় ডিলিমিটেশনের জন্য নাকি কমিশন গঠনের ফরমেশন অফ দি কমিশন। এটা কি দিয়েছেন আমি জানি না, যে কমিশন কিভাবে গঠন হবে। এই কোন ল এই ধরনের হতে গেলে দেয়ার আর 2 থিংস মনে রাখতে হবে আপনাদের। আমার জন্য আইন বানাইলে আমাকে জানাইতে হবে, নাম্বার 1। নাম্বার 2, দেশের জনগণকে জানাইতে হবে, কারণ আইন বানানোর একটা প্রসিডিউর আছে। এটা আপনাকে ওয়েবসাইটে দিতে হয়, ওয়েবসাইটে দেশের মানুষ যাতে মতামত দিতে পারে। ইট ইজ এ লং টাইম কনজিউমিং প্রসেস। এই যদি এইভাবে যদি টাইম কিল হয়, কারণ ইউ রিমেম্বার আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কিন্তু একটা টাইম লাইন দেওয়া আছে ইলেকশনের, উইথ মিনিমাম রিফর্ম উনি ডিসেম্বর বলেছেন, আর যদি একটু মেজর রিফর্ম করতে হয় উনি জুন মাস বলেছেন। কিন্তু দেখেন আমাদের এখানে মে জুন মাস বর্ষাকাল, মে জুন মাসে তো ইলেকশন সাধারণত আমরা তো অতীতে দেখি নাই এরকম যে বর্ষাকালে ইলেকশন হতে। সুতরাং এই উইন্ডোটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আর একটা জিনিস খেয়াল রাখবেন আপনারা, ইফ ইলেকশন হ্যাজ টু বি হেল্ড ইন ডিসেম্বর, অন্তত 2 মাস আগে তো আমাকে শিডিউল ঘোষণা করতে হবে। 1.5-2 মাস আগে শিডিউল ঘোষণা করতে হবে না? নমিনেশন পেপার ফাইল করো, স্ক্রুটিনি করো, উইথড্র করো, ওনারা আবার আপিল করবেন, আবার ক্যাম্পেইনের জন্য 21 দিন সময় দাও। এই করতে করতে তো 2 মাস, তার মানে আমি অক্টোবর পর্যন্ত পাচ্ছি সময় টু প্রিপেয়ার মাইসেলফ। আমাকে যা কিছু করতে হবে ডিসেম্বরে ইলেকশন করতে গেলে আমাকে কিন্তু অক্টোবরের মধ্যে আই হ্যাভ টু বি ফুললি প্রিপেয়ার্ড উইথ এভরিথিং। কারণ অক্টোবরের শেষের দিকে তো আমাকে শিডিউল ঘোষণা করতে হবে। আপনারা ইলেকশনের খাবার করেন, আপনারা জানেন, এই সমস্ত আইন কানুন জানেন। সুতরাং এটা মনে করতে হবে যে ডিসেম্বরে ইলেকশন হবে বসে থাকলে হবে না। সুতরাং আমাকে আইন কানুন বিধি বিধান এগুলা দ্রুত ফিক্স করে আমাকে কাজগুলা সমাধান করে, যাতে অক্টোবরের মধ্যে, যদি মানে ডিসেম্বরে যদি ইলেকশন হতে হয়, আমি সেটাই বলছি, হতে হয় তাহলে অক্টোবরের মধ্যে যাতে আমি প্রস্তুতি নিতে পারি সেরকম ব্যবস্থা করতে হবে। আর মাঝখানে যদি বলে যে নতুন আইন করব, এই ধরনের সংস্কার করব, তাই ইট উইল বি এ বিগ চ্যালেঞ্জ আমার জন্য। কেন যে কেউ আসুক না কেন, ইট উইল বি এ বিগ চ্যালেঞ্জ, যে বিকজ অফ দ্য টাইম কনস্ট্রেন্ট। আমি চাচ্ছি সাইমালটেনিয়াসলি কাজগুলো করতে। এই যে ভোটার রেজিস্ট্রেশন যদি আইন কানুন ফিক্স থাকতো, এই ভোটার রেজিস্ট্রেশনের পাশাপাশি আমি ডিলিমিটেশনটা করে ফেলতাম, পার্টি রেজিস্ট্রেশনটা করে ফেলতাম, তারপর অবজারভার নিয়োগের সমস্যাটা সমাধান করে ফেলতাম, আমি প্রকিউরমেন্ট স্টার্ট করে দিতাম। এখন সাইমালটেনিয়াসলি আমি কাজগুলো করতে পারছি না এই যে আইন কানুনের জন্য। সুতরাং এখন আমার জন্য খুব জরুরি হয়ে পড়ছে ডিলিমিটেশনটা, কারণ মানুষ অনেক আবেদন করেছে, প্রায় 1/2 আবেদন পড়েছে। তো আমার কাছে আসে, দেখা করতে আসে, বিভিন্ন পলিটিক্যাল পার্টির নেতারা আসে, স্যার আমার দরখাস্তটা কি হলো, স্যার আমার দরখাস্তটা কি হলো। এখন আমি তো ওনাদেরকে বলি যে আপনারা একটু অপেক্ষা করুন, সংস্কার পরিষদের রিপোর্টগুলো আসুক, তখন আমরা একটা বিবেচনা করতে পারবো। সুতরাং আমাদেরকে অতি দ্রুত এই যে আইনি বাধাগুলো দূর করতে হবে, মানুষের ডিলিমিটেশনের যে আবেদন বিবেচনার জন্য আমাদেরকে আইনি বাধা যেখানে যেখানে আছে এগুলো অপসারণ করতে হবে, খুব দ্রুত এই কাজটা করতে হবে। পার্টি রেজিস্ট্রেশনের জন্য যে নতুন নতুন যদি কোনো শর্ত আসে যেগুলো থাক দিয়ে খুব দ্রুত আমাদেরকে ব্যবস্থা করে দিতে হবে যে দিজ আর দি রিকোয়ারমেন্টস ফর পার্টি রেজিস্ট্রেশন, তাইলে আমরা অ্যাকর্ডিংলি কাজ করতে পারবো। সুতরাং আমি সাইমালটেনিয়াসলি করতে চাই। আমাদের ঐকান্তিকতার কোনো অভাব নাই। আপনারা এখানে দেখতেছেন সারাক্ষণ, আপনারা এখানেই থাকেন, ইউ আর এ পার্ট অ্যান্ড পার্সেল অফ দি ইলেকশন কমিশন। কারণ আমাদের
আমাদের বিশেষ করে আমরা যারা কমিশন আমরা 5 জন আছি, আমি মুখে যা বলি আমার এখানেও তাই, অন্তরে যা আছে তা মুখে বলি, আমি কোনো ওই যে মুনাফিকের মধ্যে নাই। সুতরাং যেটা ফিল করি সেটা কিন্তু ওপেনলি বললাম, আপনাদের মাধ্যমে জানালাম, কারণ দেশবাসীকে জানানো আমার দায়িত্ব। কারণ আমি দেশবাসীর মধ্যে ওয়াদাবদ্ধ যে একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন আমি তাদেরকে প্রেজেন্ট করবো, ডেলিভার করবো। সুতরাং তাদেরকে আমার সুবিধা অসুবিধা দেশবাসীকে আমার জানাইতে হবে, যে আমার যে লিমিটেশনস গুলা ওনাদের জানাইতে হবে, এবং এই জানানোর মাধ্যম হলেন আপনারা। আমি আরেকটা কল দিয়েছি, এটাতে আপনাদের সহযোগিতা খুবই দরকার হবে। আপনারা জানেন যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর একটা বিশাল একটা দখল গেছে, 5ই আগস্টের পরে একটা বেশ দখল গেছে, পুলিশে নানা রকম সমস্যা হয়েছে, আইন শৃঙ্খলার পরিস্থিতি এখনো ওভাবে সুলওয়ানা রিকভার করা যায়নি। সুতরাং আমি চাই not to depend fully on the law enforcement agencies. I want to depend on the people of the country. আমি মানুষের উপরে নির্ভর করতে চাই। আমরা একটা উৎসব মুখর পরিবেশ সৃষ্টি করতে চাই ভোটের দিন। এইটা আমাদের ঈদের দিন মতো হবে ওই দিন। আমরা সবাই মিলে অধিকার প্রতিষ্ঠার জন্য ভোটের কেন্দ্রে শুধু ভোট দিতে যাব না, ভোট রক্ষার জন্য যাব। আমরা শুধু পুলিশের উপর নির্ভর না করে আমি জনগণকে আবেদন জানাবো যে আপনারা উৎসব মুখর পরিবেশে ভোটের দিন আসবেন, নিজের ভোটটাও দিবেন, এবং আপনার ভোট যাতে কেউ কেড়ে নিতে না পারে, সুতরাং আমাদেরকে সহযোগিতা করবেন। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আপনার পাশাপাশি আপনারা প্রতিরোধ গড়ে তুলবেন যদি কেউ এ ধরনের কোনো অন্যায় আচরণ করে, কেউ যদি পক্ষপাতিত্ব করে, কেউ যদি কেন্দ্র দখল করতে আসে, কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করতে আসে, আমরা সামাজিকভাবে এটা প্রতিহত করব। আপনারা একটু দয়া করে, আমি একটা গণজাগরণ সৃষ্টি করতে চাই, আমি দেশের মানুষকে সাথে সাথে পেতে চাই, দেশের মানুষকে সাথে নিয়ে আমি এইটা ফ্রি ফেয়ার ইলেকশনের পরিবেশ সৃষ্টি করতে চাই। এখানে আমার সাংবাদিক ভাইদের কিন্তু বিশাল একটা ভূমিকা আছে, আপনারা এখানে আমার একটু সাহায্য করেন, আপনার সাহায্য লাগবে, সমাজের সকল স্তরের লোকজনের সাহায্য লাগবে এতে করে। আগে কিন্তু অতীতে এভাবে হয় নাই। ওইখানে একটা পয়েন্ট বলে রাখি, আমাদের একটা বিএনসিসি একটা আছে না, বিএনসিসি, আমরা উই হ্যাভ অ্যাবাউট 10,000 ফোর্সেস ট্রেন্ড, তারা অস্ত্র চালাইতে জানে, কিন্তু আমরা এদেরকে ইউজ করতে চাই। ল এনফোর্সমেন্ট যেটুকু ডেফিসিয়েন্সি আমাদের পুলিশের হবে, এইটা উই ওয়ান্ট টু কভার ইট বাই যে হেডিং দিস সার্ভিসেস অফ দ্য বিএনসিসি। আমরা ল এনফোর্সমেন্ট এজেন্সির মধ্যে বিএনসিসি কেও আনতে চাই, ওরা ভোটের দিন যাতে আমাদেরকে সাহায্য করে টু এনশিওর ল অ্যান্ড অর্ডার, এবং তাদেরকে আমরা ব্যবহার করতে চাই, বিএনসিসি কে ব্যবহার করতে চাই। আশা করি সরকার এটাতে আমাদের এই প্রস্তাবে সায় দিবেন। আমরা শীঘ্রই প্রস্তাব দিব সরকারকে যে ল এনফোর্সমেন্ট এজেন্সির মধ্যে আমাদের ডিফেন্স ফোর্সকে ইনক্লুড করা, বিএনসিসি কে ইনক্লুড করা। তাহলে আমরা একটা এডিশনাল 10,000 ফোর্স পেয়ে যাচ্ছি, কিন্তু রেডি, হু আর ট্রেন্ড অলরেডি। আমাদের সাথে তাদের কথা হয়েছে, ওনার টপ লেভেলে কথা হয়েছে, দে আর রেডি টু সার্ভ। এবং সুতরাং আসুন আমরা সবাই মিলে একটা ভোটের উৎসব এর আমেজ সৃষ্টি করি। ভোটের দিন যাতে একটা উৎসব মুখর পরিবেশ হয়, এবং সবাই যাতে শান্তিতে নির্বিঘ্নে তার নিজস্ব পছন্দের প্রার্থীকে ভোটটা দিতে পারে, সেই দায়িত্ব, সেই পরিবেশ সৃষ্টির জন্য আমরা সবাই যার যার অবস্থান থেকে অবদান রাখি। আপনাদের সবাইকে ধন্যবাদ। পরে কোনো প্রশ্ন থাকলে, আমি তো লম্বা করে বললাম। বলেন। একই সঙ্গে স্যার, আপনি জনগণকে প্রতিহত করার কথা বলছেন। আমরা দেখেছি বিগত সময় জনগণ প্রতিহতর নামে আমরা সেই বিশৃঙ্খলা, হত্যা এইভাবে দেখছি আমরা। এখন যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি এভাবে থাকে, আপনি আপনার ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবেন কিনা? 3 নম্বর প্রশ্ন হচ্ছে স্যার, গতকালকে একজন উপদেষ্টা বলছেন যে আওয়ামী লীগ কোনোভাবে নির্বাচনে আসতে হবে না। সেই ক্ষেত্রে যদি এমন পরিস্থিতি থাকে, আপনি কোন বিশৃঙ্খলা হওয়ার আশঙ্কা করছেন কিনা, কিংবা যদি আওয়ামী লীগ না আসে অংশগ্রহণমূলক নির্বাচন হবে কিনা? বিষয়টা কি 1 নম্বর হচ্ছে যে আমি তো বললামই, অনেকগুলো সুপারিশ আছে যেগুলো
ইনকর্পোরেট করলে, অ্যাকসেপ্টেড হলে ইলেকশন কমিশনের স্বাধীনতা খর্ব হবে, নো ডাউট অ্যাবাউট ইট। এখানে কোনো সন্দেহ নাই, আমরা একদম নিশ্চিত যে এই ইলেকশন কমিশনের স্বাধীনতা খর্ব হবে। যেমন আমাকে যদি পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটির কাছে যেতে হয়, তাহলে আমার স্বাধীনতা থাকবে কোথায়? আমি তো বলেছি আপনাদেরকে, ন্যাশনাল ইলেকশন যে কোয়ালিটির ইলেকশনের কথা আমরা বলছি, লোকাল গভর্নমেন্ট ইলেকশনে কিন্তু অনেক হানাহানি হয়, অনেক সমস্যা হয়, এটা ইন ফেজেস করা লাগে। তাই ওটাও আমরা ইকুয়ালি একটা কোয়ালিটি ইলেকশন করতে পারবো যদি আমার স্বাধীনতার অক্ষত থাকে, অক্ষুণ্ণ থাকে। কিন্তু অনেকগুলো সুপারিশ আসছে যেগুলা আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ হবে। সুতরাং এটা তো বললাম। আর দ্বিতীয়ত, জনগণকে নিয়ে যে আগানো। আপনি কি কোনোদিন মারামারি করেছেন? আপনি তো কোনোদিন করেন নাই। ওনারা কি কেউ কোনোদিন করেছে? যারা মারামারি করে না ইলেকশন কেন্দ্রে, আমি তো সেই জাতীয় লোকজনকেই একত্র করতে চাই, সাধারণ মানুষকে একত্র করতে চাই। দেয়ার আর ভেরি হ্যান্ডফুল অফ পিপল যারা এই ধরনের কি বল দুর্বৃত্ত শ্রেণীর লোকজন যারা বুথের সেন্টারে গোলমাল করে। যখন দেখবেন যে ওরকম পলিটিক্যাল ব্যাকিং নাই, সরকারের ব্যাকিং নেই, আগে যা হয়েছে বেশিরভাগই তো ভাই সরকারি মদত হয়েছে এই সমস্ত গোলমাল। সুতরাং এখন তো সেরকম পরিবেশ না। সুতরাং আমরা যদি এই দেশে একটা ব্যাপারে মানুষের ঐক্য আছে 100%। আমি একজন ব্যক্তিও পাই নাই যিনি বলেছেন যে আমি সুষ্ঠু নির্বাচন চাই না। শতভাগ মানুষ সুষ্ঠু নির্বাচন চায়। আমি তাদেরকে তো আমন্ত্রণ জানাচ্ছি সুষ্ঠু নির্বাচনটা করার জন্য এগিয়ে আসেন, আমাকে হেল্প করেন। সুতরাং এই জাতির যে ঐক্য এই একটা বিষয়ে, সুতরাং আমি আশা করি যে জনগণ যদি সচেতন হয়, যে জনগণ যদি সচেতন হয়, তার আমার সামাজিক আন্দোলন যে সুষ্ঠু ভোটের জন্য যদি জনগণ যদি সেভাবে এগিয়ে আসে, ওই যারা গোলমাল করে তাদের আর সাহস হবে না এখানে কোনো কিছু করার। আর দেখেন, আমরা ইলেকশন করি তো শিডিউল যখন ডিক্লেয়ার হবে তখন যে কয়টা পার্টি রেজিস্টার থাকে তাদের মধ্যে নির্বাচন করি। এখনো আমরা কতটা রেজিস্টার থাকে, এখন রেজিস্ট্রেশনের তো আইন কানুনই হয়তো বদলে যাবে কিছু কিছু। রিফর্মস কমিশনের আমি যে সমস্ত শর্ত দেখতেছি, ওনারা যদি এগুলো যদি অ্যাকসেপ্টেড হয় কিছু জিনিস, তাহলে দেখবেন যে হয়তো রেজিস্ট্রেশনের ক্রাইটেরিয়া হয়তো বদলে যায়। যেমন ধরেন ওনারা প্রস্তাব করেছেন ওই যে 1% ওই ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটের জন্য 1% লাগবে না, 500 ভোটার বোধ হয়, 500 ভোটার হলে এই ধরনের কিছু আছে। পার্টি যে 1/3 ওই যে ডিস্ট্রিক্টে যে অফিস রাখবে এটাকে তো ওনারা কমিয়ে দিয়েছেন। এদের অনেক কিছু সুপারিশ, হয়তো পার্টির সংখ্যাও পরিবর্তন হয়ে যেতে পারে। সুতরাং আমি যেটা বলতে চাই যে আওয়ামী লীগের জন্য না, শুধু যারা রেজিস্টার থাকে ওই দিন পর্যন্ত আমরা অপেক্ষা করছি, ওই পর্যন্ত শিডিউল ডিক্লেয়ার আগ পর্যন্ত কতটা পার্টি রেজিস্টার্ড থাকে আমরা দেখতে চাই। এবং অপেক্ষা না করলে তো বোঝা যাচ্ছে না। এবং ইয়েতে অনেক দাবি দেওয়া পলিটিক্যাল ডিবেট চলছে, আওয়ামী লীগ নিয়ে অনেক পলিটিক্যাল ডিবেট চলছে। উই আর অলসো ওয়েটিং টু সি হাউ দি পলিটিক্যাল ডিবেট ইজ গোয়িং টু বি রিজলভড। একটা জাতীয় ঐক্যমত্য কমিশন হবে, হয়তো বা ওখানেও আলোচনায় এসে যেতে পারে, হয়তো বা এসে যেতে পারে। তোরা আলোচনা করে, এবং আমরা মাননীয় প্রধান উপদেষ্টার অফিস থেকে শুনেছি, প্রেস উইং থেকে শুনেছি যে ওনারা ওই আওয়ামী লীগ ইলেকশন করবে কি করবে না এটা রাজনৈতিক সিদ্ধান্ত হবে, রাজনৈতিক দল সিদ্ধান্ত নেবে, এই ধরনের একটা বক্তব্য আপনারা দেখেছেন নিশ্চয়ই, আমরা মিডিয়াতে দেখেছি আর কি। সুতরাং এই ডিসিশনটা ইসি নেবে না, সুতরাং এটা রাজনৈতিকভাবে হয়তো ওনারা সিদ্ধান্ত নেবে না। লেট আস সি কি হয়, কি দাঁড়ায়। এটা আমার এখানে একটু সম্পর্ক প্রশ্ন আছে যে আপনি বলছেন যে তফসিলের আগে যারা নিবন্ধিত থাকবে তারা নির্বাচনে অংশ নেবে, নিবন্ধনের আবার এখতিয়ার হলো নির্বাচন কমিশনের। সেক্ষেত্রে নির্বাচন কমিশন নিবন্ধনের বিষয়গুলো পুরনো দলগুলো যাদের নিবন্ধন আছে এই ব্যাপারে খতিয়ে দেখবে কিনা, বা নিবন্ধন বাতিল করা এইসব বিষয় না। এখন তো এই জন্যই তো বললাম যে আইন কানুন তো এখনো ফিক্স হয় নাই। ওনারা রিফর্মস কমিশন থেকে বলেছেন যে কিছু ওই যে ইনকম্পিটেন্ট পার্টিকে রেজিস্ট্রেশন দিয়ে দেওয়া হয়েছে অতীতে, এগুলো বাতিল করার জন্য তদন্ত সাপেক্ষে, এবং বিভিন্ন পার্টির কারা কারা ইলেকশন করতে পারবে না পারবে এ ব্যাপারে তারাও ওনারা কিছু সুপারিশ দিয়েছে। এগুলো কতটুকু গ্রহণযোগ্য হবে কতটুকু হবে না এটা তো আমরা এই মুহূর্তে বলতে পারতেছি না।
এখন আমি 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 জানি না এক্স্যাক্টলি হোয়াট উইল বি দ্য রুলস অফ দি গেম ফর মি। ইসির জন্য যে রুলস অফ দি গেম কি হবে এটা তো নট ইয়েট ফিক্সড বিকজ অফ দি রিফর্মস কমিশন রিকমেন্ডেশনস দ্যাট হ্যাভ কাম ইন। এখন এটাও একটা চূড়ান্ত শেপ নিলে তখন আমি বলতে পারবো যে অবস্থাটা কোন পর্যায়ে গিয়ে দাঁড়ায়। সংস্কার কমিশনের অনেকগুলো প্রস্তাবনার উপরে মোটামুটি আপনি করলেন যে অনেকগুলো প্রস্তাবনাই মানা সম্ভব না, এবং এই জায়গায় যদি যায় আমি মানা সম্ভব না বলছি না, মানা সম্ভব না বলছি না, মানলে ইলেকশন কমিশনের অসুবিধা হবে, স্বাধীনতা খর্ব হবে, কনস্টিটিউশনাল ম্যান্ডেট খর্ব হবে, আমরা স্বাধীনভাবে কাজ করতে পারবো না, সেটাই বলেছি। সেই জায়গায় এই প্রথম দেশের সাংবিধানিক কোন বডি থেকে সরাসরি সংস্কার কমিশনের প্রস্তাবনার উপরে প্রশ্ন তোলা হয়েছে। এই জায়গায় এই বাস্তবতায় দাঁড়িয়ে আসলে নির্বাচনের ভবিষ্যৎ কি, জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ কি, এটা যে ডিসেম্বরের কথা বলছেন, আবার জুড়ে বলছেন বর্ষা হবে, তো জাতীয় নির্বাচন আসলে কোন দিকে যাচ্ছে, কোন টাইম ফ্রেমের উপর দাঁড়ায় জাতীয় নির্বাচন? আমরা প্রশ্ন আছে যেটা উনি বলছিলেন, সেটা হলো যে আপনি একটু আগে বললেন যে পলিটিক্যাল একটা ডিবেট চলছে আসলে, মানে সরকারের সাথে পলিটিক্যাল যে ডিবেট, সেই পরিস্থিতিতে আসলে আপনাদের যে কর্মকাণ্ডের রোডম্যাপ আছে নির্বাচনকে, মানে ডিসেম্বরে আপনি একটু আগে আমাদের ইঙ্গিত দিলেন যে ডিসেম্বরে আপনারা ভোটের আয়োজনটা করতে চান, সেটা পলিটিক্যাল ডিবেট রাষ্ট্রের সাথে, মানে সরকারের সাথে এবং রাজনৈতিক দলগুলোর যে একটা মতৈক্য থাকা দরকার, এই পরিস্থিতি চলতেছে, এটা আসলে আপনাদের নির্বাচন আয়োজনের জন্য কতটা সহায়ক বা প্রতিকূল মনে করছেন? আমরা যে এখানে আপনার প্রশ্নটা খুব যুক্তিযুক্ত। এক নম্বর হচ্ছে যে আমরা ডিসেম্বরে ইলেকশন করতে চাই, এটা বলি নাই। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে উইথ মিনিমাম রিফর্মস ডিসেম্বর, আর যদি বেশি করে রিফর্ম করতে হয় জুন। আমরা এই টাইম ফ্রেমটা নিয়ে কাজ করছি, কিন্তু এই টাইম ফ্রেমটা মেনটেন করতে গেলে আমার কিছু রিকোয়ারমেন্টস আছে। এই রিকোয়ারমেন্টটা হচ্ছে যে আমাকে রুলস অফ দি গেমসটা ফিক্স করতে হবে, আমার জন্য মাঠটা ক্লিন থাকতে হবে, তাইলে সো দ্যাট আই ক্যান স্টার্ট ওয়ার্কিং। আমাকে অনেকগুলো কাজ সাইমালটেনিয়াসলি করতে হবে। এই সাইমালটেনিয়াসলি করার জন্য এই যে রুলস অফ দি গেম যদি ফিক্স না হয়, আমি এই কাজগুলো নিয়ে আগাতে পারছি না, সেটাই বলেছি। তা আশা করছি হয়তো এটাগুলো দ্রুত হয়ে যাবে। আর আমি সরকারের সাথে এই যে পলিটিক্যাল যে ডিবেট হচ্ছে সেটা বলছি না। ওই যে আপনারা একটা মেজর পার্টির কথা বললেন না, ওই মেজর পার্টি ইলেকশন করতে পারবে কি পারবে না সেটা নিয়ে ডিবেট হচ্ছে বলতেছি। সেটা নিয়ে এক পক্ষ বলে যে হবে, এক পক্ষ বলে যে হবে না, নানাবিধ কথাবার্তা চলছে। কারণ এটার একটা ফয়সলা না হলে এটা নিয়ে তো আমার পক্ষে বক্তব্য দেওয়া সম্ভব। এটা ফয়সলা হবে না এমন চিন্তা করার তো কোনো কারণ নাই। এটা এই সংস্কার নিয়ে তো একটা জাতীয় ঐকমত্য কমিশন কাজ করে, আমরা আমাদের মতামতটা দিব। আমরা ইলেকশন কমিশন থেকে আমাদের মতামতটা দিব, ওনারা যারা ওই ঐকমত্য কমিশনের মধ্যে বিভিন্ন পলিটিক্যাল পার্টিস থাকবে, আমরা তো একটা মেজর স্টেক হোল্ডার, তাই না? আমরা তো এই যে সংস্কার যখন ইলেকট্রাল রিফর্মস কমিশনের ব্যাপার আসবে, আমরা একটা বড় অংশই জন্মে। এটাকে আপনারা এগ্রি করেন? আমাকে ইলেকশনটা করতে হবে, তো আমার মতামতটা দিতে হবে না? কারণ আমরা গ্রহণযোগ্য না এটা বলতেছি না, এটা গ্রহণ করলে আমাদের কি অসুবিধা হবে, আমাদের অসুবিধার কথাটা তুলে ধরতেছি। যে আমরা কাজ করতে কোথায় সমস্যা হবে সেটা তুলে ধরতেছি। তারপরে যদি এখন কোথায় গিয়ে কনসেনসাস হয়, ঐকমত্য কমিশনে কি হয় সেটা তো এমন না। আমি তো আইনের ঊর্ধ্বে নই ভাই। শাসনতন্ত্র এবং আইন আমাকে যে দায়িত্ব দিবে আমাকে সেটা পালন করতে হবে। আই এম গাইডেড বাই দ্য কনস্টিটিউশন এন্ড আই এম গাইডেড বাই দ্য ল অফ দি ল্যান্ড। সুতরাং কিন্তু যখন এতে রিফর্মস কমিশন রিপোর্ট আসছে, আমার মতামতটা যে না, আমি যদি চুপ করে বসে থাকি তো, কিন্তু পরে যদি সবকিছু অ্যাকসেপ্ট হয়ে যায় তখন তো বলবেন যে আপনি তখন তো কিছু বললেন না। আমার কনসার্নটা তো আমাকে রেকর্ড করে রাখতে হবে যে এই অসুবিধা আমার হবে, কারণ আমি একটা মেজর স্টেক হোল্ডার। প্রশ্নটা হচ্ছে যে স্যার, যেহেতু সংস্কার প্রস্তাবগুলো এখনো পুরোপুরি চূড়ান্ত না, আপনার কাছে এখন আনুষ্ঠানিকভাবে আসে না, আপনি বলছেন যে আইন বিধিগুলো এখনো সুনির্ধারিত না হওয়ার কারণে আপনি প্রস্তুতিগুলো আগাতে পারছেন না, আপনি অক্টোবরের মধ্যে প্রস্তুতি শেষ করতে চান। তো সেক্ষেত্রে এখন যে অবস্থায় আছে, তাহলে আপনি আসলে ওই টাইম ফ্রেমের মধ্যে নির্বাচন আয়োজন করতে পারবেন কিনা? ইনশাল্লাহ পারবো। কেন বলছি জানেন? এই যে
যদি সংস্কার কমিশন যদি না হতো, ফর এক্সাম্পল যদি না হতো, কোন সংস্কার কমিশন না হতো, আমাদের নিজেদের কিছু প্রয়োজনে কিছু সংস্কারের প্রস্তাব আমরা দিতাম। যেমন ধরেন 2021 সালে ডেলিমিটেশনের আইনের মধ্যে একটা পরিবর্তন আনছে যাতে আমরা কাজটা করতে না পারি ঠিক মতো। ওই আইনটা এটুকু সামান্য পরিবর্তন করতে হবে। এরকম বিভিন্ন জায়গায় জায়গায়, যেমন ইয়াঙ্গার জেনারেশন যারা জানুয়ারির পরে 1 তারিখের পরে 18 বছর হলো, ফেব্রুয়ারিতে 18 বছর হলো, মার্চে 18 বছর হলো, বা এপ্রিলে 18 বছর হলো, তাদেরকে আমি ভোটার বানাতে পারতেছি না। ওই যে ভোটার যে আইন আছে ওখানে বলে দিয়েছে যে ওই 1 জানুয়ারির ওইতে যারা 18 বছর হবে তাদেরকে। আমি যদি ইয়াঙ্গার জেনারেশনকে যদি ইনক্লুড করতে চাই তাহলে আমাকে এখানে সামান্য একটু পরিবর্তন আনতে হবে। যেন রিফর্মস কমিশন হোক বা না হোক, আমাদের নিজেদের প্রয়োজনে কিছু রিফর্মস আমাদেরকে করতে হবে। সুতরাং এই জিনিসটা আমরা নর্মালি করতাম, এগুলো আমরা ইনকর্পোরেট করতেই হবে আর কি। সুতরাং আমরা যেগুলো ইররেসপেক্টিভ অব রিফর্মস কমিশন রিপোর্ট, যেগুলো আমাদের প্রয়োজনে রিফর্মস করা দরকার, সেই রিফর্মস প্রপোজালগুলো আমরা সরকারের কাছে দিব যে আমাদের এইটুকু চেঞ্জ করে রিফর্মসটা করে দেন। কিন্তু আমি এখনো আমি আশাবাদী, আই এম কনফিডেন্ট, কারণ যে টাইম লাইন আছে এটা আমরা মিট করতে পারবো। তবে শুধু ওই আমাদের যে রুলস অফ দি গেমটা যত দ্রুত সম্ভব একটু ফিক্স করে দিতে হবে, যাতে আমরা কাজটা চালিয়ে যেতে পারি। তারপরেও আমরা আমাদের প্রিলিমিনারি ওয়ার্কগুলো করে রাখতেছি, হোমওয়ার্কগুলো করে রাখতেছি, যাতে as soon as the rules of the game are fixed, যাতে আমরা ঝাঁপিয়ে পড়তে পারি কাজে।